সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। আজকের এই ছায়া সংসদে দুটি বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা মুক্তবাজার অর্থনীতি বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে তাদের যে শানিত তর্কের যুদ্ধ, সেই যুদ্ধে তারা অবতীর্ণ হবে। আমাদের সাথে আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের দুটি দলের বক্তাদের সাথে। আমাদের সাথে সরকারি দল হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জুবায়ের আহসান, মাননীয় ছায়ামন্ত্রী সাইনিম সাইফ রোহান এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অমিত সাহা। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা শাহরিয়ার ইসলাম শোভন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা কাজী মেহেদি হাসান জয় এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য নুসরাত জামিন মনিকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদে, অর্থাৎ আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন তাদের সাথে। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন প্রথম আলোর অর্থনৈতিক প্রতিবেদক ও সিনিয়র রিপোর্টার সাংবাদিক আরিফুর রহমান। বিচারক হিসেবে রয়েছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সাংবাদিক সবুজ ইউনুস। আরেকজন বিচারক হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ সাংবাদিক উম্মান নাহার আজমি। বিচারক হিসেবে আরও রয়েছেন প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। সর্বশেষ বিচারক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিএফও আবুল বাশির খান এফসিএমএ। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আমরা আমাদের আজকের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জুবায়ের আহসানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে প্রদানের সুযোগ প্রদান করার জন্য। আজকে আমাদের প্রস্তাবটি হচ্ছে মাননীয় স্পিকার, মুক্তবাজার অর্থনীতিতে আজকে এই বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মূলত গৌণ। মাননীয় স্পিকার, এখানে সঙ্গত কারণে আমরা দুটি বিষয়কে সংজ্ঞায়নের আওতায় নিয়ে আসছি। প্রথমত মুক্তবাজার বলতে আমরা বোঝাচ্ছি জাতীয় ও অভ্যন্তরীণ অর্থনীতির গণ্ডি পেরিয়ে একটি বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক আমদানি রপ্তানি বান্ধব এমন একটি ব্যবসা সিস্টেম যেখানে মূলত এই ব্যবসায়ীরা তাদের বিজনেস মাইন্ড পরিচালনার জন্য বা বিজনেসের ডিসিশনগুলো নেওয়ার জন্য স্বতন্ত্র স্বাধীন ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, অপরদিকে মাননীয় স্পিকার, বাজার নিয়ন্ত্রণ বলতে আমরা বোঝাচ্ছি বাজারে বিনিয়োগ, মুনাফা, মূলধন ও দ্রব্যমূল্যের দামের উপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, এই জায়গাটিতে মাননীয় স্পিকার আমরা সঙ্গত কারণেই মনে করছি যে এই সরকারি নিয়ন্ত্রণটা মূলত বাজার নিয়ন্ত্রণে থাকে গৌণ। কেন মাননীয় স্পিকার? দেখুন, আমরা মূলত দেখিয়ে যাব যদি সরকারি নিয়ন্ত্রণ যদি এখানে মুখ্য থাকে তাহলে কোন কোন সমস্যা একটি দেশ সম্মুখীন হতে পারে। প্রথমত মাননীয় স্পিকার, দেশে বিরাজমান অর্থনৈতিক সাম্যাবস্থা বা ইকোনমিক ইকুইলিব্রিয়াম এর কারণে নষ্ট হতে পারে। মাননীয় স্পিকার, দ্বিতীয় মাননীয় স্পিকার যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে প্রতিযোগিতার বাজার কমে গিয়ে বাজারে মনোপলি সৃষ্টি হতে পারে। মাননীয় স্পিকার, তৃতীয় সমস্যাটি হতে পারে মাননীয় স্পিকার, বিনিয়োগ কমে গিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। অপরদিকে একটি রাষ্ট্রে যদি মুক্ত বাজারে সরকারের ভূমিকা থাকে গৌণ, সেখানে একটি রাষ্ট্র কি কি ফল পেতে পারে মাননীয় স্পিকার? সেখানে আমরা বলছি বিনিয়োগ বান্ধব অর্থনীতি সেখানে সৃষ্টি হবে। দ্বিতীয়ত বলছি মাননীয় স্পিকার, বাজারে ক্যাশ ফ্লোটা বাড়বে মাননীয় স্পিকার। এবং তৃতীয়ত বলছি বাজারে সরকারি ব্যবসায়ীদের মধ্যম আয়ের যারা ব্যবসায়ী তাদের সংখ্যাটা বাড়বে। ফলে মাননীয় স্পিকার, একটি দেশে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশে মাননীয় স্পিকার সেই বাজার অর্থনীতি আন্তর্জাতিক বাজারে আমাদের দেশটাও এগিয়ে যাবে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, প্রথমত বলি দেশে এই বিরাজমান অর্থনৈতিক সাম্যাবস্থাটা আসলে সরকার যখন মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে তখন আসলে কেন সমস্যা দেয় মাননীয় স্পিকার? আমাদের পাশের দেশ মায়ানমারই আমরা দেখতে পাই মাননীয় স্পিকার, এইখানে যখন একটা মিলিটারি গভর্নমেন্ট এসে সেখানে বাজারটাকে নিজের নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে রাতারাতি মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি 2 ডিজিটে পৌঁছে গেছে মাননীয় স্পিকার। www. মাননীয় স্পিকার, আপনি যদি statista.com এর চিত্র দেখেন মাননীয় স্পিকার, মায়ানমারে যেখানে 2 বছর আগেও মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতির সংখ্যা ছিল খুবই সামান্য, সেখান থেকে হঠাৎ করে মাননীয় স্পিকার বেড়ে গেছে মাননীয় স্পিকার। আপনারা সবাই মাননীয় স্পিকার কিউবার বিপ্লবী নায়ক ফিদেল কাস্ত্রোকে জানেন মাননীয় স্পিকার, তিনি সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে মাননীয় স্পিকার কিউবাকে একটি অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সেখানে একটি অর্থনৈতিক ভালো একটা পজিশনে নিয়ে যেতে চেয়েছিলেন। আজকে কিউবার অবস্থাটা মাননীয় স্পিকার কি দাঁড়িয়েছে? কিউবা আজকে সিনিয়র সিটিজেনরা মাননীয় স্পিকার আজকে ভাতা পাচ্ছে না মাননীয় স্পিকার, সেখানে তারা চরম অসহায় অবস্থা দিন পালন করছে। সেই জায়গাটা মাননীয় স্পিকার, একটা দেশের সরকার যখন দেশের মুক্তবাজারে হস্তক্ষেপ করে তখন সেখানে বিনিয়োগ বান্ধব পরিবেশটা কিংবা যারা আমদানি নির্ভর একটা দেশের অর্থব্যবস্থা যখন থাকে সেইখানে মাননীয় স্পিকার এই আমদানিকারকরা মাননীয় স্পিকার আসলে সেইখানে আমদানি রপ্তানিতে তাদের উৎসাহ আগ্রহ ফেলে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, প্রতিযোগিতার বাজারটা মাননীয় স্পিকার কেন যায়? মাননীয় স্পিকার, প্রতিযোগিতার বাজারটার কমার অন্যতম কারণ হচ্ছে মাননীয় স্পিকার, বাজার যখন আপনার একটা প্রাইস সিলিং নির্ধারণ করে দেয়, সেই প্রাইস সিলিংটা যখন
মানুষ একজন আমদানিকারক দেখে যে এই প্রাইস সিলিং আসলে আমার প্রফিট মার্জিনটা কম হবে, সেই প্রফিট কম মার্জিনে সে আসলে এত টাকা ইনভেস্ট করে আসলে সে এই বাজারে টিকে থাকতে চায় না। ফলশ্রুতিতে মানুষ প্রতিযোগিতা কমে যায় এবং মানুষ স্পিকার এই প্রতিযোগিতা কমার ফলে সেখানে দেখা যায় কিছু বিজনেস পার্টিকুলার গ্রুপ সেখানে মনোপলি সৃষ্টি করে, ফলে মানুষ স্পিকার বাজারে দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে যায়। মানুষ স্পিকার বিনিয়োগ কমে গিয়ে যখন এই বিনিয়োগের অবস্থা যখন বাংলাদেশে এখন একটা ভালো অবস্থানে আছে, সেইখান থেকে সরকার যদি মুখ্য ভূমিকায় সরকারি রোল প্লে করতে চায় তাহলে বৈদেশিক বিনিয়োগ অনেক ক্ষেত্রে কমে যাবে মানুষ স্পিকার। কারণ দেশীয় যারা হচ্ছে এই বিনিয়োগটাকে স্টেক হোল্ডার কাছে নিয়ে যায় তারা কিন্তু উৎসাহতা হারিয়ে ফেলে মানুষ স্পিকার। অপরদিকে বাজারে গৌণ ভূমিকা থাকলে মানুষ স্পিকার কী উপকারগুলো হয় সেটা আমরা আপনাকে বলে দিয়ে যাচ্ছে মানুষ স্পিকার। বাজারে গৌণ ভূমিকা থাকলে একটি দেশের ব্যবসায়ীরা মানুষ স্পিকার সেখানে স্বাধীনভাবে তাদের ব্যবসায়িক পলিসি এবং প্রফিট মার্জিন যখন নির্ধারণ করতে পারে তখন সেই জায়গায় কিন্তু মানুষ স্পিকার তারা একটা স্বাধীনতা ভোগ করে। ফলশ্রুতিতে মানুষ স্পিকার প্রতিযোগিতার বাজারে কোন ব্যবসায়ী কত কম মূল্যে তার প্রোডাক্টটা ছাড়তে পারে বাজারে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ কম দামে প্রোডাক্টটি কিনতে পারে মানুষ স্পিকার। এখন সরকারের এই গৌণ ভূমিকা আসলে সরকার কতটুকু করতে পারে মানুষ স্পিকার? সরকার গৌণ ভূমিকা, সরকার বিভিন্ন সাবসিডি বিভিন্ন ধরনের আপনার প্রণোদনা দিতে পারে। আজকে প্রথম আলোর যদি আপনি 30 মে 2021 রিপোর্টটি দেখেন, এবারের বাজেটে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রণোদনা এবং ভর্তুকি দিচ্ছি এবং সেটা দিচ্ছি সর্বোচ্চ সংখ্যক কৃষি খাতে। এই ভর্তুকির ফলে মানুষ স্পিকার আমরা দেশজ পণ্যের সবচেয়ে মানুষ স্পিকার যেই জায়গাটা সেখানে দামগুলো কমিয়ে আনার চেষ্টা করছি মানুষ স্পিকার। আপনারা জানেন আমাদের স্বল্প রিসোর্সে আমাদের দেশে চীনের মতো পতিত জমি নেই, রাশিয়ার মতো হাজার হাজার হেক্টর জমি নেই, সেখানে আমরা যেহেতু ধান নির্ভর আমাদের চাল নির্ভর অর্থনীতি, সেইখানে মানুষ স্পিকার আমরা যখন এই জায়গাটিতে দাঁড়িয়ে অন্য কোনো উৎপাদনের দিকে নজর দেব তখন আমাদের কিন্তু মূল যেই আমাদের প্রধান খাদ্য ভাত সেখানে কিন্তু উৎপাদনের ভাটা পড়বে, ফলে হয়তো আপনি পেঁয়াজের দামটা কমাতে পারবেন কিন্তু পরবর্তী চালের দামটা বেড়ে যাবে মানুষ স্পিকার। সুতরাং আমাদের দেশের জিডিপি, ইকোনমিক ডেভেলপমেন্ট গোল এবং অন্যান্য সকল ক্ষেত্রে মানুষ স্পিকার সরকার যখন গৌণ ভূমিকা পালন করবে তখন সেই ভূমিকাটি হবে পারফেক্ট একটা ভূমিকা মানুষ স্পিকার। সুতরাং আমরা চাচ্ছি আমাদের প্রস্তাবটি সংসদে পাশ হোক। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাই। এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় নেতা শাহরিয়ার ইসলাম শোভনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সরকার দলের প্রধানমন্ত্রী যে ধরনের প্রস্তাবটি উত্থাপন করেছেন প্রস্তাবটি ছিল এরকম: মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ। মাননীয় স্পিকার, তিনি একটি কথা বলেছিলেন। প্রথম কথা ছিল বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি আসলে মুনাফার একটি চক্রকে কেন্দ্র করে তিনি আসলে সংজ্ঞানটা করেছিলেন। বাস্তবিক অর্থে এই একটি বিষয় বা দুইটি বিষয়ের উপরে যথেষ্ট ছিল না বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করার জন্য। অর্থাৎ আপনি যদি বাজারকে কেন্দ্র করতে চান, অর্থাৎ বাজারকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে কতগুলো প্রভাবকের উপরে ভিত্তি করে বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। প্রেক্ষাপটটা ব্যাখ্যা করছি। দেখুন, যখন আপনি কোনো বাজার নিয়ন্ত্রণের কথা বলবেন, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি একটা বড় একটা ধরনের উপরে ভিত্তি করে, যেখানে একটা নিয়ামক হিসেবে কাজ করে বাজার নিয়ন্ত্রণ। এখন আপনি যখন বাজারকে নিয়ন্ত্রণ করতে চাইবেন তখন আপনাকে কয়েকটা কেন্দ্র বা কয়েকটা প্রভাবকের উপরে ভিত্তি করে আপনাকে বুঝতে হবে বাজারটা সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না। দেশে বা বাইরে এমন কোনো ধরনের রাষ্ট্র নেই যেখানে বাজারটা সবসময় স্থিতিশীল থাকে এবং বাজারটা সবসময় অস্থিতিশীল থাকে। আসুন দেখা যাচ্ছে বিরোধী দলের জায়গায় বিরোধিতার জায়গাটা স্পষ্ট করে যাচ্ছি। প্রভাবকগুলো কি কি? প্রথমত, পণ্যের দাম নিয়ন্ত্রণের জায়গায় সরকার একটা ভূমিকা পালন করবে, এটা এক নম্বর প্রভাবক। দুই নম্বর প্রভাবকটা হলো মজুত নিয়ন্ত্রণ এবং পণ্যের যে গুণগত মানটা রয়েছে সেটি নিশ্চিতকরণ। তৃতীয়ত, গ্রাহক পর্যায়ে আমরা যে ন্যায্য মূল্য নিশ্চিত করব সেই বিষয়ে কথা হবে। উৎপাদক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং গ্রাহক পর্যায়ে যে আমাদের ন্যায্য মূল্য যে নিশ্চিতকরণের ব্যাপার সেটি আমাদের রক্ষা করতে হবে। বাজার ব্যবস্থা জবাবদিহিতা রক্ষা করতে হবে এবং যেটা আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছিলেন সেটি হলো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে বাজারের সাথে যে দামের যে একটা সামঞ্জস্যতা সেটি রক্ষা করতে হবে। এখন দেখার বিষয় এই 6টি বিষয় হলে আদৌ কি বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি হবে না। সরকার দলের প্রধানমন্ত্রী একটি কথায় চলে আসি, তার অনেক ধরনের একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল বিজনেস গ্রুপের মধ্যে যে হস্তক্ষেপ করার যে প্রবণতা, এখানে তাদের একটা মূল একটা চেতনা হিসেবে কাজ করে। তবে প্রশ্ন হলো একটাই, মাননীয় স্পিকার, ধরে নেন বেসরকারি প্রতিষ্ঠান 4টি রয়েছে, 4টি বেসরকারি প্রতিষ্ঠান কোকাকোলা উৎপন্ন করছেন, যেখানে ধরে নেওয়া যায় 20 টাকা বা 25 টাকা করে আমরা এই ধরনের বিজনেস গ্রুপগুলো তাদের প্রোডাক্টগুলো মার্কেটে দিবেন। কিন্তু প্রশ্ন হলো এইখানের ক্ষমতাটা আদৌ আপনার আমার হাতে আসবে কি না। অর্থাৎ এই যে পণ্যটা আমরা নিব সেই পণ্যর যে আসলে দ্রব্যমূল্য যে নিশ্চিত করার যে বিষয়টা সেটা আসলে সরকারের হাত ছাড়া অন্যকে হস্তক্ষেপ করতে পারবে না। প্রথমত। দ্বিতীয় কথা আসে মাননীয় স্পিকার, প্রতিযোগিতার যে বাজার যে ব্যাহত হচ্ছে, কেন হচ্ছে? প্রথম কথা মাননীয় স্পিকার, আপনি প্রশ্ন করতে পারেন যে পণ্য মূল্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেখানে আসলে আমাদের দামগুলো কেন ঊর্ধ্বগতিতে যায়। প্রথম কথা মাননীয় স্পিকার, ব্যবসায়ীদের হাতে যে মুনাফা যে প্রবণতা সেটি মাননীয় স্পিকার লক্ষ্য করা যায়। পরিবহনের যে খাতে যে ধরনের ব্যয় বৃদ্ধিটা হচ্ছে সেটি লক্ষ্য করা যায়। ছোট্ট একটা উদাহরণ দিই। প্রথম আলো একটি প্রতিবেদনে বলেছিলেন ধান যখন উৎপাদন করে একজন উৎপাদক তখন সেটা থাকে 850 টাকা, যখন সেটা মজুতদারের কাছে চলে যায়, আড়তদারের কাছে চলে যায়, তখন সেটা হয়ে যায় 1250 টাকা। যখন আপনি কারণ বাজার থেকে চালটা কিনছি তখন সেটা হয়ে যায় 60 থেকে 70 টাকা। প্রশ্ন হলো মাঝখানে যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ এত ধরনের যে হাতটা ঘুরে আসছে, এই হাত ঘোরার কারণে মাননীয় স্পিকার নিত্য পণ্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো রয়েছে সেখানে দামটা আসলে ঊর্ধ্বগতিতে হয়। ভোক্তা অধিকার আইন সেকশন নাম্বার 3 ফুড সেফটি অ্যাক্ট
এছাড়াও অন্যান্য যে ধরনের আইনগুলো রয়েছে, মজুদদার নিয়ন্ত্রণের আইনগুলো রয়েছে, সে ব্যাপারে কথা বলে। মাননীয় স্পিকার, এই বিষয়ে আমার পরবর্তী বক্তা আরও ব্যাখ্যা এবং জোর বিশ্লেষণ দিয়ে করে যাবে। মাননীয় স্পিকার, আমরা আসলে কোন বিষয়গুলো আসলে প্রমাণ করব? প্রথমত মাননীয় স্পিকার, বাজার নিয়ন্ত্রণের 6টা প্রভাবক কীভাবে কাজ করে মাননীয় স্পিকার আমি দেখিয়ে গেলাম। উৎপাদক পর্যায়ে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য এবং গ্রাহক পর্যায়ে ন্যায্য মূল্যটা নিশ্চিত করার জন্য আমাদের কী করতে হবে সেটা আমি দেখিয়ে গেলাম। মাননীয় স্পিকার, আমার সংসদ সদস্য অবশ্যই যদি এই প্রভাবকগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তবে আসলে এই বর্তমানে অর্থনৈতিক অবস্থাটা কেমন হবে সেই বিষয়ে আমার দলের সংসদ সদস্য মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যাখ্যা প্রমাণ এবং উপযুক্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে যাবেন। মাননীয় স্পিকার, শেষ কথা বলে আমি শেষ করব। প্রথম কথা হলো মাননীয় স্পিকার, যে এই যে অভ্যন্তরীণ বাজারের সাথে আন্তর্জাতিক যে পর্যায়ের একটা সামঞ্জস্যতা আমরা কেন রাখি, খেয়াল করে দেখবেন, যখন আমাদের আসলে পেঁয়াজের খুব পরিমাণে সংকট ছিল এবং দাম যখন খুব বেশি ছিল, তখন কিন্তু মাননীয় স্পিকার আমরা ভারত থেকে পেঁয়াজগুলো নেই। এর প্রথম কারণটা ছিল মাননীয় স্পিকার, ভারত থেকে আমরা যদি ওই পেঁয়াজগুলো নিতাম মাননীয় স্পিকার, অতিরিক্ত মূল্য দিতে হতো মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে বের হওয়ার জন্য মাননীয় স্পিকার আমরা কিন্তু মিশর থেকে পেঁয়াজগুলো আমদানি করেছিলাম। এর প্রথম কারণটা ছিল মাননীয় স্পিকার শুধুমাত্র যেন এই চাহিদাগুলো মাননীয় স্পিকার আমাদের যেন পূরণ হয়। তাই মাননীয় স্পিকার, বলা যায় যে সরকার এখানে যদি মুখ্য ভূমিকা পালন না করে, তবে রাষ্ট্রে এমন কোনো সংগঠন নাই বা এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানগুলো সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তাই মাননীয় স্পিকার, বলা যায় সরকার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাবটি রয়েছে সেটি যেন সংসদে গৃহীত না হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের যিনি আজকে দলনেতার নেতৃত্ব হিসাবে তার বক্তব্য প্রদান করলেন। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের ছায়ামন্ত্রী শাহনীম সোয়াইফ রোহানের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনলাম। মাননীয় স্পিকার, এখানে দুটি বিষয়ে তিনি খুব ভালো মতো তালগোল পাকিয়ে ফেলেছেন। মাননীয় স্পিকার, বিষয় দুটি হচ্ছে কি, একটি হচ্ছে বাজারের অনিয়ম নিয়ন্ত্রণ, আরেকটি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, তিনি এতক্ষণ জানিয়ে কথা বলেছেন সেগুলো হচ্ছে বাজারের অনিয়ম নিয়ন্ত্রণের কথা বলেছেন, তিনি বাজার নিয়ন্ত্রণের কোনো ব্যাখ্যা দেননি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমাদের পয়েন্টটি হচ্ছে কোন জায়গায়? মাননীয় স্পিকার, আমরা বলতে যাচ্ছি মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকার গৌণ ভূমিকা পালন করে এবং কেন ভূমিকা পালন করে সেটাই আজকে আপনাকে দেখিয়ে যাব। মাননীয় স্পিকার, খুব সংক্ষেপে একটু বলে যাই, বাজারের অনিয়ম হচ্ছে নিয়মের বাইরে গিয়ে জনগণকে কোনোভাবে প্রতিকার করা হচ্ছে বাজারের অনিয়ম নিয়ন্ত্রণ, এবং দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে মুনাফা থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত সকল ক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, যেটা হচ্ছে আজকে আমাদের বিতর্কের বিষয়। মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার, যদি মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে বাজারের অনিয়ম প্রতিকারের জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, 999 চালু করেছে, ভোক্তা অধিকার আইন এবং মোবাইল কোড পরিচালনা করছে, যেখানে অবশ্যই সরকার মুখ্য ভূমিকা পালন করবে। তবে মাননীয় স্পিকার, সরকার বাজারের অনিয়ম নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করলেও বাজার নিয়ন্ত্রণে কখনোই মুখ্য ভূমিকা পালন করতে পারে না। মাননীয় স্পিকার, আমরা রপ্তানি খাতে প্রতি বছর পাচ্ছি 41.53%, আমদানিতে হচ্ছে 68.13%, যার রেমিটেন্সে হচ্ছে 14.98%, যেটি আমাদের জিডিপির হার। মাননীয় স্পিকার, এবার আমি যদি জিডিপি নিয়ে কথা বলি, প্রথমে আসি মাননীয় স্পিকার আমদানি খাতে। মাননীয় স্পিকার, আমরা প্রথমত যে পণ্যগুলো আমদানি করি সেখানে আমাদের বার্ষিক 6.7 থেকে 1.5 বিলিয়ন ডলার পর্যন্ত আমরা বিদেশ থেকে আমদানি করছি। মাননীয় স্পিকার, যেখানে আমাদের ভ্যাটের হার 8 থেকে 15%। এখন মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক বাজারের উপর কি সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারে এবং সরকার কি কখনো এখানে কোনো মুখ্য ভূমিকা পালন করতে পারে কিনা? মাননীয় স্পিকার, এরপরে আসি মাননীয় স্পিকার আমাদের রপ্তানি খাতে। মাননীয় স্পিকার, আমরা প্রতি বছর রপ্তানি করে থাকি 41.53%। মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট এক প্রতিবেদন বলছি, যেখানে তারা বলছে যে রপ্তানির প্রধান 3টি খাতে অভাবনীয় সাফল্য মুক্তবাজার অর্থনীতিকে সাধুবাদ জানাচ্ছে ব্যবসায়ীরা। মাননীয় স্পিকার, তিনটি খাত হচ্ছে, এক পোশাক খাত, যেখানে আয় বৃদ্ধি পেয়েছে 18.49%, দ্বিতীয় হচ্ছে চামড়া খাত, যেখানে বৃদ্ধি পেয়েছে 20%, তৃতীয় হচ্ছে পাট খাত, যেখানে বৃদ্ধি পেয়েছে 24%। মাননীয় স্পিকার, এবং বিজিএমই এর প্রেসিডেন্ট বলছেন যে 2022 সালের মধ্যে তাদের লক্ষ্য তারা $50 মিলিয়ন বিদেশে রপ্তানি করবে। মাননীয় স্পিকার, যেটি আমাদের জন্য একটি মাইলফলক হবে। মাননীয় স্পিকার, জাগো নিউজ 24 বিডি আমাদেরকে বলছে যে 45টি দেশের সাথে মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি হয়েছে। মাননীয় স্পিকার, যেখানে আমাদের আয় প্রতি বছর 32 থেকে 45% বৃদ্ধি পেতে পারে। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, আমার জিডিপি যে 3টি খাতের উপর নির্ভর করছে মাননীয় স্পিকার, সেই 3টি খাতের মধ্যে আমদানি এবং রপ্তানি হচ্ছে সিংহভাগ। মাননীয় স্পিকার, যার পুরোপুরি আমরা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হচ্ছে। মাননীয় স্পিকার, ঠিক এই মুহূর্তে মাননীয় স্পিকার, শেষ মুহূর্তে বলতে চাই যে আমার রপ্তানির যে আমার জিডিপির যে সর্বশেষ অংশ সেটি হচ্ছে রেমিটেন্স। মাননীয় স্পিকার, 14.98% আসে এখান থেকে। এবং মাননীয় স্পিকার, সর্বশেষ একটি কথা বলে শেষ করছি। মাননীয় স্পিকার, আমার সংবিধানের 39তম অনুচ্ছেদে রাইট অফ অকাপশনের কথা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, যেটি হচ্ছে মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার, আমার দেশে কে বিনিয়োগ করবে এবং মুনাফা পাবে সেখানে যদি সরকার হস্তক্ষেপ করে মাননীয় স্পিকার, সেটি অবশ্যই আমার সংবিধান বহির্ভূত কাজ। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমি বলছি যে আজকের সংসদে জনগণের বৃহৎ স্বার্থ বিবেচনায় মাননীয় স্পিকার, মুক্তবাজারে যে গৌণ ভূমিকা রয়েছে সেটি অবশ্যই গৌণ ভূমিকা, এবং জনগণের বৃহৎ স্বার্থ বিবেচনায় সকলের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবকে সমর্থন করছি এবং
বলছি যে অর্থনীতি সচল থাক, মুক্তবাজার এগিয়ে যাক। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা কাজী মোহাম্মদ হাসান জয়কে। অসংখ্য ধন্যবাদ। আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ। সরকারি দলের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তারা মুক্তবাজারের অর্থনীতি এবং বাজার নিয়ন্ত্রণ দুটো বিষয়কে এক করে ফেলেছেন। আমরা কখনোই বিরোধী দল থেকে মুক্তবাজারের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা বলেছি একটি দেশের অর্থনীতিকে যদি আপনি সমৃদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনার বিদেশি বিনিয়োগ দরকার। বিদেশি বিনিয়োগের পাশাপাশি আপনার দেশীয় যে অভ্যন্তরীণ বাণিজ্যের যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকেও উন্নতির দিকে নিয়ে যেতে হবে। ঠিক এইভাবে মুক্তবাজারটি কাজ করবে। পাশাপাশি যখন মুক্তবাজার একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করে সেই দেশের বাজারটি আসলে কেমন হয় এই ব্যাপারটি সরকারি দলের প্রথম দুজন বক্তা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেননি। আমাদের দিক থেকে বলা হয়েছে আপনি যখন নিজস্ব পণ্য বাইরে রপ্তানি করেন ঠিক একইভাবে যে সকল পণ্য আপনার দেশে আসলে অপ্রতুল বা যেগুলো উৎপাদিত হয় না, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলো আপনি আমদানিও করেন। এখন এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য দরকার। সামঞ্জস্যটা কেমন? যখন আপনি বৈদেশিক পণ্য আমদানি করেন, যেই পণ্যটি কোনো একটি কোম্পানি আমদানি করে সেই পণ্যটির বাজার মূল্য কেমন হবে? ধরুন আজকে বাংলাদেশে যেই কোম্পানিগুলো গাড়ি আমদানি করছে তারা আসলে দাম নির্ধারণ করে কিভাবে, এবং আমাদের সরকার সেই গাড়ির পিছনে ট্যাক্সটি আসলে কিভাবে নির্ধারণ করে? কারণটি হচ্ছে যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এবং যেগুলো বিলাসবহুল দ্রব্য রয়েছে তার মাঝে একটি আসলে আমাদের একটি তফাৎ রয়েছে। এই তফাৎগুলোকে আমরা যখন ভাগ করি বা আসলে সরকার যখন এই নিয়ে কাজ করে তখন তারা নির্ধারণ করে যে সকল আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো যাতে দ্রব্যমূল্য কমে যায় এবং কোনো পক্ষ যাতে এই মূল্যটি বাড়াতে না পারে। এইটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের জায়গা। আপনি আন্তর্জাতিক বাজার এবং দেশীয় অভ্যন্তরীণ বাজারের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখেন। মাননীয় মন্ত্রী একটি প্রশ্ন করেছেন আসলে আমরা আন্তর্জাতিক বাজারের সাথে কিভাবে তাল মেলাই। একটি উদাহরণ হচ্ছে আমাদের সম্প্রতি দেশে ডিজেলের দাম বেড়েছে, কিন্তু পুরো বিশ্ববাজারে যখন ডিজেলের প্রতি ব্যারেল ডিজেলের দাম যখন $100 উপরে ছিল তখন আমরা বাংলাদেশে 65 টাকা লিটার ডিজেল কিনতে পেরেছি। সরকার যে ভর্তুকিটি দিয়েছে সেটা কেন দিয়েছে? সরকার মনে করে দেশের অর্থনীতিকে যদি আপনি সমৃদ্ধির দিকে নিতে চান এবং অর্থনীতিকে যদি আপনি চলমান রাখতে চান তাহলে এই বর্ধমান যে ডিজেলের মূল্য সেটি আপনি রাখতে পারেন না, বরং আপনি দেশে এই যে ভর্তুকিটি দেওয়ার মাধ্যমে ডিজেলের মূল্যটি আপনি নির্ধারণ করেছেন। বর্তমানে তারা বলতে পারেন ডিজেলের মূল্য তো বেড়ে গেছে, কিন্তু আপনি একটু লক্ষ্য করুন আমাদের পাশের দেশ ভারতেও 100 রুপির উপরে প্রতি লিটার ডিজেল বিক্রি হয়। আমাদের দেশে কি সেই পরিমাণ টাকা কি নেওয়া হয় না। ব্যাপারটি হচ্ছে সরকার এই সকল ক্ষেত্রে আপনার ভর্তুকিটি প্রদান করে এবং ভর্তুকিটি প্রদান করার মাধ্যমে বাজারটিকে নিয়ন্ত্রণ করে। আমরা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ আইন 1953 সালের কথা বলেছি, যে আইনটিতে বলা হয় একটি পণ্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি মজুত করতে পারবেন, এর বেশি সময় যখন আপনি মজুত করে রাখবেন তখন সেই পণ্যটি আপনি বাজারে ছাড়লে সেটি হচ্ছে ভোক্তা অধিকার আইনকে লঙ্ঘন করা হয়। সরকারের কাজটি হচ্ছে যারা যেটিকে অনিয়ম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটি অনিয়ম না, এটি আসলে বাজার নিয়ন্ত্রণ। যে একজন মানুষ যখন তিনি সর্বোচ্চ মূল্য দিয়ে একটি পণ্য বাজার থেকে কিনেন সেই মূল্যটা সর্বোচ্চ মূল্যমান তিনি আসলে পাচ্ছেন কিনা এটি নিয়ন্ত্রণ করা, এটি রেগুলেট করা বাজার নিয়ন্ত্রণের একটি বড় নিয়ামক, যেটি সরকার করে থাকে, যেটি কোনো বেসরকারি প্রতিষ্ঠান করতে পারে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আসলে কি করতে পারে? ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারে। যখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার বাজারে ইচ্ছামতো কোনো পণ্যের দাম নির্ধারণ করে তখন জনগণ সেই পণ্যটি কিনতে পারে না। আপনি যদি চিন্তা করে দেখেন বেসরকারি খুচরা বাজারে আসলে 1 কেজি চালের দাম কত, 1 কেজি আটার দাম কত, তখন টিসিবির মতো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো এগুলো হচ্ছে রাস্তায় ট্রাক সেল করে। এইভাবে আমরা বলতে পারি আসলে সরকার যে বাজার নিয়ন্ত্রণ করে সেটি আসলে মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের অমিত শাহর কাছ থেকে। তার ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকের আমরা যখন এই বিতর্কটি করছি তখন আমাদের সরাসরিভাবে বিরোধী দলের কাছে কয়েকটা প্রশ্ন থাকে। ধরুন আপনি সরকার হিসেবে আপনি চান মুখ্য ভূমিকা পালন করতে, কিন্তু আপনার সরকারের ভেতর করাপশনটা অনেক বেশি। আপনি মনে করেন আপনার ভেতরের ইন্টারনাল যেই সিস্টেমগুলো আছে যেটা কিনা আপনার দেশের জনসাধারণকে নিয়ন্ত্রণ করে কিংবা আপনার মতে বাজারকে নিয়ন্ত্রণ করে সেই সিস্টেমটাই ঠিক নাই, তখন আপনি কিভাবে ভালো করে ব্যবসা বান্ধব একটা দেশ তৈরি করবেন? প্রথম প্রশ্ন এটা। তারা আমাদেরকে ভারতের উদাহরণ দিল যে ভারতের চাইতে আমরা পেট্রোল খুব কম দামে কিনতেছি। তারা বর্তমান অবস্থা জানেই না ভারতে পাঞ্জাবে যে হাজার হাজার কৃষক সুইসাইড করতেছে কিংবা দিন দিন না খেয়ে মারা যাচ্ছে, এর পেছনে দায়ী কারা? এর পেছনে টাটা দায়ী, এর পেছনে বিড়লা দায়ী। কারণ ভারতীয় গভর্নমেন্ট যখন বড় বড় কর্পোরেশনকে অনেক বেশি পরিমাণে লেভারেজ দেওয়ার চেষ্টা করে তখন সে দেশের সাধারণ মানুষরা খাবার খাইতে পারে না। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনার গভর্নমেন্ট সিস্টেমেরই যদি ইন্টারনালি প্রবলেম থাকে তখন আপনি এইখানে ডেভেলপমেন্টের চিন্তাই করতে পারবেন না। মাননীয় স্পিকার, এখন আমরা তাহলে চিন্তা করি যে যদি আমরা এই কর্পোরেশনগুলোর সাথে একটা সাম্য অবস্থায় আসি যেখানে গভর্নমেন্ট পলিসিতে রেগুলেশনের কাজটা তো করবে কিন্তু সে মুখ্য ভূমিকা থাকবে না, কি কি সুবিধা হয়? সুবিধা হচ্ছে এই, যখন কাতার আপনার শ্রমিকদের উপর ভ্যাটের পরিমাণ বাড়ায় দেয় এবং
তার কারণে আপনার হুন্ডির পরিমাণ বেড়ে যেতে থাকে, তখন বাংলাদেশ সরকার বলে আমরা আপনাদেরকে ওই ভ্যাটের পরিমাণটা কমায় দিব, আমরা আপনাদেরকে 2% ভর্তুকি দিব। এইটা দিলে কি হয়? এইটা দিলে ওই হুন্ডির মাধ্যমে টাকা দেশে আসার সম্ভাবনা কমে যায়, অর্থাৎ লিগাল ওয়েতে আপনি তখন কাজটা করতে পারেন। এতে সুবিধা কি? আপনার কাছে ডেটা থাকে, আপনি সেখানে একটা টাকা পেতে পারেন এবং জনগণ আপনাকে সমর্থন করে। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা কি, বাজার নিয়ন্ত্রণে এইটা আসলে মুক্তবাজার অর্থনীতি কীভাবে কাজ করে? আপনার প্রোডাক্টের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি যখন বাংলাদেশে বসে আছেন, আপনার দেশে তো এত শীত পড়ে না যে আপনি এস্কিমোদের পোশাক পরবেন, কিন্তু তবু আপনি তৈরি করেন যেন সেই জামাটা যে অ্যান্টার্কটিকাতে কিংবা গ্রিনল্যান্ডে থাকা কোনো শীতের দেশের মানুষ ব্যবহার করতে পারে। এর কারণটা হচ্ছে ওইটার একটা ডিমান্ড ওই দেশে ছিল। যেই মুহূর্তে আপনি এই ধরনের ট্যারিফ বেস ইম্পোজ করা শুরু করবেন, তখন সেই সকল দেশে আপনার দেশে কোনো পণ্য আসা শুরু করলে তার উপর ইম্পোজ করবে, কারণ এই সকল বাণিজ্যিক চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্কের উপর বেস করে হয়, যার কারণে আমরা দেখতে পারি তখন আপনার ব্যবসাটা সেখানে বুম করবে। লাস্টে যে কথাটা বলতে চাই, আপনি ইন্টারনালি নিজের পলিটিক্স তো ভালো করতে চাচ্ছেন, নিজের অর্থনীতি ভালো করতে চাচ্ছেন, চায়নার কাছ থেকে শিখেন। উবারের মতো একটা বড় জায়ান্ট কোম্পানি চায়না থেকে মুখ থুবড়ে পড়লো, কারণ কি? কারণ গভর্নমেন্ট ওখানে চাইনিজ একটা কি বলে প্যারালাল একটা কোম্পানি, দেশীয় অর্থনীতির কোম্পানি তৈরিতে তারা সাহায্য করছে। তারা কিন্তু উবারকে কোনো রেগুলেশনে বাধা দেয় নাই। উবার নিজের ব্যবসা ঠিকই করছে, কিন্তু ফেয়ার মার্কেটে উবার তাদের সাথে ব্যবসা করে টিকতে পারে না এবং পরে উবার নিজেদেরকে চায়নাতে বিক্রি করে চলে আসতে বাধ্য হয়েছে। তার মানে আপনি যদি ব্যবসা করতে চান, ব্যবসার জায়গা থেকে চিন্তা করেন। যখন আপনি ব্যবসার জায়গা থেকে চিন্তা করবেন, তখন আপনার দেশের জন্য লাভ হবে, জনগণের জন্য ভালো হবে, কারণ তারা একটা বেটার অ্যানালাইসিস দিতে পারবে কার প্রোডাক্টটা ভালো। দিন শেষে আমরা ভালো জিনিসটা চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের, তাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এবার আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য নুসরাত জেমিন মনিকাকে তার বক্তব্য প্রদান করবেন। মাননীয় স্পিকার, মেধা পাচার হওয়া, অসমর্থ ও সরকার, এইটা কি আজকের বিতর্কের বিষয় ছিল? বাংলাদেশের দোকান খোলা রেখে আপনি কোথাও যেতে পারেন না, চুরি কি সরকার করে না আপনি আমি করি? এই প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্কের বিষয় মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কতটুকু? মাননীয় স্পিকার, এই জায়গা থেকে সরে মুক্তবাজার অর্থনীতিতে যদি সরকার এসে কোনো ভূমিকা পালন করে, সুবিধা হবে না অসুবিধা হবে, এটা নিয়ে তো বিতর্কের বিষয় না। আজকের বিতর্কের বিষয় হচ্ছে যদি বাজারটা নিয়ন্ত্রণ হয়, সেক্ষেত্রে সরকার কতটুকু ভূমিকা পালন করতে পারে। আমার দলের দুজন বক্তা এটা প্রমাণ করে দিতে সক্ষম হয়েছেন। যদি আজকে বাংলাদেশ সরকার বাজার নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখে, তাহলে শুধুমাত্র মুখ্য ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, বাজার নিয়ন্ত্রণ বলতে শুধুমাত্র দরদাম নির্ধারণ করে দেওয়াকে বলছি না। বাজার নিয়ন্ত্রণে আরও প্রভাবক আছে। পণ্যের দাম তদারকি, মজুতদার নিয়ন্ত্রণ, গ্রাহক উৎপাদন পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগী, এগুলো নিয়ন্ত্রক সরকার ছাড়া মাননীয় স্পিকার কে করবে? প্রশ্ন রেখে গেলাম। তারা বলছেন 999 করেছে, ভোক্তা অধিকার করেছে, এগুলা করে সরকার অনিয়মকে নিয়ন্ত্রণ করেছে। অনিয়ম যখন নিয়ন্ত্রিত হবে, তখন তো অটোমেটিকলি বাজারটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে গেছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, মুক্ত বাজার অর্থনীতির থিওরিতে বিশ্বের কোনো দেশই মুক্ত বাজারকে অবাধে চলতে দেয়নি। মুক্ত বাজার অর্থনীতিতে ঘাটতি পর্যালোচনা করে তাতে যোগান দেওয়ার জন্য সরকার পরিচালনার মাধ্যমে তারা হস্তক্ষেপ করেছে। মাননীয় স্পিকার, তারা বিভিন্ন দেশের কথা বলেছেন। চায়নার সরকার মুদ্রাস্ফীতি বাড়িয়ে মুদ্রার দাম কমার ফলে চায়নার পণ্য বাইরের ক্রেতাদের কাছে যায় এবং তাদের বাজার নিয়ন্ত্রণ হয়। এর ফলে কি দেখলাম? চায়নার মুক্ত বাজারে সরকারের ভূমিকা ছিল বলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ হয়েছে। মাননীয় স্পিকার, ভ্যাট, অভ্যন্তরীণ পণ্যের উপর যদি সরকার বাজেট দিয়ে 20% ভ্যাট দেয়, তখন ওই পণ্যটা ক্রেতাদের কাছে অবশ্যই বেশি দামে আসে। তবে সরকার যদি বাজেটে 10% বা 5% করে দেয়, তখন সেই পণ্যটা আমরা কম দামে পাবো না। তাহলে এই বাজেটের কাজটা নিয়ন্ত্রণ করছে কে? সরকার। আরও উদাহরণ যদি প্রয়োজন হয়, পেঁয়াজের দাম যখন বেড়ে গিয়েছিলাম, ইন্ডিয়ার কাছে আর সাহায্য চাইনি, তুরস্ক এবং মিশরের কাছে চলে গিয়েছিলাম, তখন পেঁয়াজের দাম অটোমেটিকলি কমে গিয়েছে। হাতে না বেড়ে একে বলে ভাতে মারা। মাননীয় স্পিকার, বাইরের দেশ থেকে যখন পণ্য আসে, তখন ট্যারিফ নিয়ন্ত্রণ করে কে? আপনি, আমি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, অন্য কোনো সত্তা? বাংলাদেশ সরকার। মাননীয় স্পিকার, এবার চলে আসুন উচ্চ মুদ্রাস্ফীতির কথা বলেছেন। এই উচ্চ মুদ্রাস্ফীতি যখন কোনো দেশে হয়, ওই দেশের সরকার ছাড়া কখনোই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনারা গৌণর কথা বলে গিয়েছেন, তবে যদি সরকার গৌণ হয়, মুখ্য ভূমিকাটাকে পালন করে গিয়েছেন, এর উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার,
আন্তর্জাতিক বাজারের বিশাল কথা বলেছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনার দেশে ওই দামটা কে নির্ধারণ করবে? আপনি, আমি, না সরকার? মাননীয় স্পিকার, বিতর্কের এই জায়গায় এসে আমাদের দলীয় অবস্থানটা আমি আজকে যদি বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে উত্থাপিত বিষয়টি ছিল মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কতটুকু। আমার দলের বিরোধী দলীয় নেতাটা প্রমাণ করে যেতে সক্ষম হচ্ছে বাজার নিয়ন্ত্রণে শুধুমাত্র দাম ফিক্স করাকেই বোঝে না, আরও প্রভাবকগুলো। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য উপাত্ত দিয়ে এটা বুঝে গিয়েছে যে বাজার নিয়ন্ত্রণে কিভাবে সরকার মুখ্য ভূমিকা পালন করে। তার দলের সংসদ সদস্য বলছে বাংলাদেশ সরকার দুর্নীতি কিভাবে ঠিক করবে। এই দুর্নীতি যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত তো আমি দেশে নিয়ন্ত্রণ করতে পারবো না। ধরে নেই দুর্নীতি ঠিক হয়ে গেল, তারপর তো সরকার পারবে। তাহলে ভূমিকাটা কার বেশি? সরকারেরই। আমি তো বাংলাদেশ সরকারের এখানে প্রশংসা করতে আসিনি, আমি বলছি একটি সরকার যে মুখ্য ভূমিকা বাজার নিয়ন্ত্রণে পালন করবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, ভারতের সাধারণ মানুষ মরছে, আমার দেশের সাধারণ মানুষ তো মরছে না কেন? আমার দেশের সরকার এই কৃষিক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। নিউজিল্যান্ডের মতো দেশ, এত ইমপ্রুভড একটা দেশ, সেই দেশের সরকারও 0.98% এগ্রিকালচারে তারা ভর্তুকি দিয়েছে। সর্বোপরি মাননীয় স্পিকার, আজকের বিতর্কে এই জায়গায় এসে বলতে চাই, আজকের ছায়া সংসদে উত্থাপিত মোশনটি যেন আজকের সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দু দলের তিনজন 6জন বক্তাকে তাদের বক্তব্যের জন্য। একটু যুক্তি খণ্ডন পর্বে দুই দলনেতার বক্তব্যটা শুনে নিতে চাই এবং সে কারণেই সর্বপ্রথমে আহ্বান করছি যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী দলীয় নেতা শাহরিয়ার ইসলাম শোভনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, আগে সর্বপ্রথম সরকার দলের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, প্রস্তাবের দিকে একটু তাকাই। প্রস্তাবটি ছিল এরকম: মুক্তবাজার অর্থনীতিতে বাজারটা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকাটা গৌণ কিনা। মাননীয় স্পিকার, খুব আশা নিয়ে বসেছিলাম যে সরকার দলের প্রধানমন্ত্রী হয়তো বা এসে এরকম বলবেন সরকারের ভূমিকাটা রয়েছে কিন্তু খুব একটা বেশি নাই। যে কথাটা মাননীয় স্পিকার এই সংসদ সদস্য আমাদের এর মাধ্যমে আসে, অর্থাৎ বাকি যে দুইজন বক্তা এই ধরনের যে কথা বলবে, অর্থাৎ বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে কোন ধরনের ধরনগুলো রয়েছে, সেই ধরনগুলো নিয়ে যে ধরনের প্রকল্পগুলোর কথা বা যে ধরনের প্রভাবকগুলোর কথা রয়েছে, সেই প্রভাবকগুলো যথেষ্ট ছিল না। পরের কথা আসি মাননীয় স্পিকার, বিরোধী দল সরকার দলের থেকে কোন কোন জায়গাগুলো এগিয়ে থাকবে? মাননীয় স্পিকার, 5টি জায়গায় এগিয়ে থাকবে। প্রথমত মাননীয় স্পিকার, আমাদের প্রেক্ষাপট ছিল, বিরোধিতার জায়গা স্পষ্ট ছিল, প্যারামিটার ছিল, এবং মাননীয় স্পিকার তথ্য বহুল এবং যুক্তি এবং সংগঠন এবং উপস্থাপন এবং তথ্য বহুলের কারণে মাননীয় স্পিকার বিরোধী দল আজকে সরকার দলের থেকে এগিয়ে থাকবে। প্রথমত মাননীয় স্পিকার আসি, তারা একটা প্রশ্ন করেছিলেন যে আন্তর্জাতিক পর্যায়ের সাথে আমরা আসলে এই যে দামের যে নির্ধারণের যে বিষয়টা, সেই দামের নির্ধারণের বিষয়টা আমরা কিভাবে রক্ষা করবো। তাদের জ্ঞাতার্থে ছোট্ট একটা কথা বলি, দাম নিয়ন্ত্রণ শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণের মূল ভূমিকা পালন করে না। আবার বলি, বাজার নিয়ন্ত্রণে দাম নিয়ন্ত্রণ একটা উপায় মাত্র, এর বাইরেও আরো 6টা কারণ থাকবে, যে 6টা কারণ যদি এবং 6টা প্রভাবককে যদি আপনি কাজ না করেন কখনোই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। দ্বিতীয় কথায় আসি, এই যে আমদানি করতেছি আমরা, এই যে আমদানি হবে কি হবে না, এই আমদানি করার জন্য যে কূটনৈতিক যে ধরনের সম্পর্কগুলো রক্ষা করা হয়, সেই রক্ষাগুলোকে আপনারা বেসরকারি প্রতিষ্ঠান করছেন নাকি সরকার করতেছে? দ্বিতীয় কথায় আসি, আপনারা একটা উদাহরণ দিয়েছিলেন যে খুব আবেগ নিয়েই বলতে হয় যে বাংলাদেশ আসলে কৃষিপ্রধান দেশ। আপনারা বললেন, খুব আপনি আবেগ নিয়ে বললেন যে ভারতে পাঞ্জাবে আত্মহত্যা করে। আসলে বাংলাদেশ আত্মহত্যা করতে হয় না। এর কারণটা হলো, আমার সংসদ সদস্য খুব জোরালো একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন, যে কারণটা ছিল এখানে যে আমাদের ওই সব পণ্যগুলোর উপর, অর্থাৎ ডিজেলের উপরে, তেলের উপরে, এগুলোর উপরে আমরা আসলে অনেক বেশি ভর্তুকি দেই এবং এখানে সারের উপরে দেওয়ার কারণে আসলে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হয় না। দ্বিতীয় কথা আসি মাননীয় স্পিকার, সরকার দলের প্রধানমন্ত্রী যে ধরনের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গিয়েছিলেন, তাতে মাননীয় স্পিকার সরকারের বাইরে আসলে কাদের ভূমিকা থাকবে কি থাকবে না এই ব্যাপারে জোরালো কোনো বক্তব্য ছিল না। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার, বিরোধী দল এই সব জায়গা থেকে শতগুণ এগিয়ে থাকবে। প্রথমত মাননীয় স্পিকার, প্রেক্ষাপট ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, তথ্য উপাত্ত, এবং মাননীয় স্পিকার সর্বোপরি আমরা এমন কিছু আইন এবং এমন কিছু পলিসি নিয়ে কথা বলেছি যে পলিসিগুলো মাননীয় স্পিকার যদি বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে না করে সরকার, অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা অন্য কেউ এই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার, সংসদ সদস্য বলেছিলেন পলিসির ক্ষেত্রে শুধুমাত্র সরকার কাজগুলো করবে। প্রশ্নটা হলো মাননীয় স্পিকার, বাজারে যে অনিয়মটা হচ্ছে, এই অনিয়মটা আপনি যদি নিয়ন্ত্রণ না করেন, বাজারটা আসলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাই মাননীয় স্পিকার, এই জায়গায় সরকার ছাড়া অন্য কেউ থাকবে না। তৃতীয় কথা, সর্বশেষ মাননীয় স্পিকার, বিরোধী দলের জায়গা থেকে সরকারি দলের যে ধরনের কথাগুলো বলেছিলেন, প্রথম কথা, সরকারের ভূমিকা ছিল, তাদের মতে সরকারের ভূমিকা ছিল গৌণ এবং বাকিদের ছিল মুখ্য। প্রশ্নটা এখানে মাননীয় স্পিকার, বাকি কারা এবং কোন ধরনের পলিসিগুলো মেনটেন করে এই কাজগুলো করবে, যা ছিল অস্পষ্ট। মাননীয় স্পিকার, সর্বোপরি সবশেষে এক কথাই বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের প্রেক্ষাপট, যুক্তি, তর্ক এবং ব্যাখ্যা এবং বিশ্লেষণ উপাত্ত সবকিছুর উপরে ভিত্তি করে 6টি জায়গায় মাননীয় স্পিকার বিরোধী দল তাদের স্পষ্টতা প্রমাণ করে যাচ্ছে। তাই মাননীয় স্পিকার বলতে চাই, সরকার দলীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাবটি, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ সরকারের ভূমিকা গৌণ, এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এবারে সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান করছি মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী জোবায়ের আহসানকে।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদ পুনরায় যুক্ত খণ্ডন পর্বে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, মূলত আজকে সরকার দলের এক চর্বিত চর্বণ শুনতে শুনতে যে সরকার সাবসিডি দেবে, ভর্তুকি দেবে, ভর্তুকি দেবে, মাননীয় স্পিকার প্রথমেই আমরা প্রথম আলো রেফারেন্স টেনে বলেছিলাম যে আমরা ইতিমধ্যেই ভর্তুকি দিচ্ছি। আমরা ইতিমধ্যেই ভর্তুকি দেওয়ার পরে কেন চালের দাম 70 টাকা হয়ে যাচ্ছে, কারণটা আপনাকে বুঝতে হবে। মনে করুন মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্র আজকে ইরানের উপরে খুব ক্ষেপে গিয়ে তার তেলের উপরে ব্যান আরোপ করে দিল। ওই ব্যান আরোপটা করার কারণে সারা বিশ্বে তেলের বাজার বেড়ে গেল। তেলের বাজার বেড়ে গেলে যখন বাংলাদেশে আপনি বগুড়া থেকে ধানের চাতাল থেকে ধানটা চাল করে এই ঢাকাতে আনছেন, তখন এই তেলের প্রাইসটা বাড়ার কারণে পরিবহন খাত বাড়ছে, ফলে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন কস্ট বাড়ছে, সেই কারণে মানুষ স্পিকার দামটা বাড়ছে। তার মানে এই দামের জন্য কি আমি দেই? দামের জন্য মার্কেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট এবং যুক্তরাষ্ট্রের পলিসি। সেই যুক্তরাষ্ট্রের পলিসিতে সরকার কিভাবে মুখ্য ভূমিকা পালন করতে পারে মানুষ স্পিকার? এই মূল জায়গাটা থেকে মানুষ স্পিকার তারা সরে গিয়েছে মানুষ স্পিকার। এখন মানুষ স্পিকার আসি আমরা মানুষ স্পিকার, আমরা মূলত যেখানে আমরা ফোকাসটা করেছিলাম মানুষ স্পিকার, সেখানে আমরা বলেছিলাম যে সরকার যদি মুখ্য ভূমিকা পালন করে, বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে গেলেছিলাম, কেনিয়া, মুগাবে এবং হচ্ছে ভেনেজুয়েলা এবং চীনের প্রথমে মার্শদিংয়ের প্রথম পদক্ষেপগুলো, যে তারা কেন ব্যর্থ হয়েছিল মানুষ স্পিকার। কারণ মুক্তবাজার অর্থনীতি এই ট্রেন্ডটা ফলো করে না যে আপনার সরকার কি চায় কি চায় না। মুক্তবাজার অর্থনীতিতে আমদানি রপ্তানি প্রত্যেকটা দেশ ইন্টার রিলেটেড মানুষ স্পিকার। তারা বারবার বলেছেন পেঁয়াজ ভারত থেকে নেয়নি, না মানুষ স্পিকার, পেঁয়াজ ভারত থেকে নেওয়া হয়নি, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল রপ্তানি। ভারত যেহেতু বন্ধ করে দিয়েছিল, তাই বাংলাদেশে পেঁয়াজের দাম হুর হুর করে বেড়ে গেছে মানুষ স্পিকার। আজকে বাংলাদেশের সরকার কি কি করতে পারছে? আমরা তো ইতিমধ্যেই মানুষ স্পিকার ভ্রাম্যমাণ আদালত দিয়েছি, ভোক্তা অধিকার দিয়েছি মানুষ স্পিকার। এত কিছু সত্ত্বেও মানুষ স্পিকার আপনার কেন এখন টমেটোর দাম 140 টাকা হয়ে যাচ্ছে, কিংবা কেন আপনার তেলের দাম 100 থেকে 180 টাকা হয়ে যাচ্ছে মানুষ স্পিকার? কারণ এই জায়গায় সরকার চাইলেও ইন্টারভেন করতে পারে না মানুষ স্পিকার। আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী আছেন মানুষ স্পিকার, তিনি জানেন কূটনীতিক সম্পর্কগুলোতে আন্তর্জাতিক ক্ষেত্রে কত ডিফিকাল্টিজ মোকাবেলা করতে হয় মানুষ স্পিকার। সেই জায়গায় মানুষ স্পিকার এইখানে সবসময় উন্নত দেশগুলোর স্বার্থই প্রাধান্য পায় মানুষ স্পিকার আন্তর্জাতিক বাজারে। সেখানে আমাদের আসলে মানুষ স্পিকার এই জায়গাটা করে থাকে না মানুষ স্পিকার। তারা চীনের উদাহরণ দিলেন মানুষ স্পিকার। চীন এত মেসিভ একটা ইকোনমিক দেশ, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমদানি করতে পারে বেশিরভাগ পণ্য। অপরদিকে বাংলাদেশের যারা রপ্তানি, চীন বেশি রপ্তানি করতে পারে, সেই জায়গায় বাংলাদেশ রপ্তানি করে কম, আমদানি করে বেশি। এই জন্য আপনারা যদি চীনের এক্সাম্পলটা নেন, যে চীন বাজার নিয়ন্ত্রণ বর্তমান সরকার শি জিনপিং কীভাবে করছে, সেভাবে তো আমরা পারবো না, কারণ আমরা আমদানির জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয়। সেই জায়গাটাতে আমাদের এই বক্তব্যের সাথে বিরোধী দল এঙ্গেজমেন্টেই আসেনি। তারা বারবার বলছে বাজার নিয়ন্ত্রণ, কেন ধান 2 হাত ঘুরে দামটা বাড়ে? কারণ দামটা বাড়ে প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং কস্ট যখন তেলের কারণে বাড়ে মানুষ স্পিকার। তারা বলছেন ডিজেলের দামে সরকার ভর্তুকি দিচ্ছে, তার মানে কি এটা উদাহরণ নয়? হ্যাঁ মানুষ স্পিকার, ভর্তুকি দেওয়াটা তো আমরা চাচ্ছি ভর্তুকি দিক, কিন্তু ভর্তুকি দেওয়ার পরেও আপনি যখন দেখবেন যে এই জায়গায় ডিজেলের দামে আপনি যখন ভর্তুকি দিতে আপনি যে সরকারের ইনকামটা ট্যাক্সের মাধ্যমেই তো সরকার ভ্যাট ট্যাক্সের মাধ্যমে ইনকাম করে। সরকার ইনকাম করে কোথায়? বাণিজ্য, শিল্প, এইসব খাতগুলোতে যখন ক্রমাগত সরকার ট্যাক্স ছাড় দেবে, তখন সরকার কম্প্রোমাইজ করতে হবে শিক্ষা এবং চিকিৎসা খাতে, যেখানে সরকার স্বল্প মূল্যে, কম মূল্যে 10 টাকার টিকিটে আপনি ঢাকা মেডিকেলে চিকিৎসা দিতে পারছেন। আপনি কেন? কারণ আপনি বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে প্রচুর পরিমাণ টেরিফ আরোপ করে সেই টাকাটা দিয়ে আপনি সাধারণ মানুষকে শিক্ষা এবং চিকিৎসা দিচ্ছেন। আপনি যদি সেখানেই আপনাদেরকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে বলেন, ট্যাক্স রেমিট করতে বলেন, তাইলে পরে আমার কিন্তু হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা খাতে সরকার যে প্রচুর টাকাটা ইনভেস্ট করে সেটা পারবে না। সুতরাং সরকার চাইলেও কিন্তু এই বিদেশি আমদানি প্রোডাক্ট বা অন্য যেই সব লাক্সারি প্রোডাক্ট, সেইখানে মানুষকে এই হস্তক্ষেপ করতে পারে না। সুতরাং এই পুরো বিষয়টা নির্ভর করতে হচ্ছে মানুষ আন্তর্জাতিক বাজারের উপরে। এই জায়গায় মানুষ স্পিকার মুক্ত বাজারে সরকারের ভূমিকাটা সবসময় গৌণই থাকে মানুষ স্পিকার। সরকার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু কখনো ব্যর্থ হয় মানুষ স্পিকার। তাই মানুষ স্পিকার এই সংসদে যাতে প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছে মানুষ স্পিকার। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদে তাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমাদের এই ছায়া সংসদে কথা বলেছি। সেটি হচ্ছে এই যে আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আমরা নিয়ন্ত্রণ কেন করতে পারছি না, কী কারণে করা দরকার, কেন আমাদের এই নিয়ন্ত্রণহীন অবস্থা চলছে। সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা বলতে চাচ্ছি যে মুক্তবাজার অর্থনীতিতে আসলে এই দ্রব্যমূল্য দাম যে নিয়ন্ত্রণ করা, সেটা সরকারের ভূমিকা কি গৌণ, না সরকারের অন্য কোনো কার্যক্রম রয়েছে, সেই বিষয়ে আমরা আজকের এই ছায়ার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমরা জানি আমাদের বাংলাদেশের নানা অর্জন রয়েছে। আমরা আমাদের পদ্মা সেতু করছি, আমরা আমাদের মেট্রো রেল করছি, আমরা বিদেশ থেকে অনেক ধরনের বড় বড় পুরস্কার নিয়ে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এর পাশাপাশি আমাদের বলতে হয় বাংলাদেশে কিন্তু আয় বৈষম্য বেড়ে চলছে, ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, জিডিপি যেভাবে বাড়ছে ঠিক একইভাবে কিন্তু আমাদের আয় বৈষম্য বেড়ে চলছে। এবং এই আয় বৈষম্য যখন বেড়ে চলছে তখন আমরা কি দেখতে পাচ্ছি? এক শ্রেণীর মানুষের কাছে দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক না কেন তাদের কিছু আসে যায় না, অথচ দেশের বেশিরভাগ অংশের মানুষ যারা নিম্ন আয়, মধ্য আয়, দরিদ্র, হতদরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু আজকে এই দ্রব্যমূল্যের জাতাকলে পড়ে এক ধরনের লাগামহীন ঘোড়ার
পায়ের নিচে পড়ে তারা কিন্তু তাদের জীবন নাশ করছে। কী কারণের জন্য? যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণের জন্য। সে কারণে বাংলাদেশের উন্নতির পাশাপাশি আয় বৈষম্য যেটা বাড়ছে সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা প্রতিদিন আজকে যারা শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষকরা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা প্রতিদিন যদি রাস্তা দিয়ে যাই আমরা টিসিবির যে ট্রাক দেখতে পাই যেখানে ন্যায্য মূল্য পণ্য বিক্রি করা হয়, সেই ট্রাকের পিছনের যে মানুষের সারি দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে মানুষ কতখানি অসহায় হয়ে পড়ছে, মানুষ কতখানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হওয়ার কারণের জন্য আজকে রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আজকে টিসিবি সেই পণ্য ন্যায্য মূল্যে কিনবার চেষ্টা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে উপজেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে সমস্ত জায়গায়, এই ঢাকা শহরে শুধুমাত্র টেলিভিশন ক্যামেরা দেখানোর জন্য 2-4টি ট্রাক বসিয়ে দিয়ে শহর কেন্দ্রিক সেখানে কিন্তু ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে না। প্রান্তিক পর্যায়ে, উপজেলায় পর্যায় পর্যন্ত টিসিবির ন্যায্য মূল্য যাতে তাদের পণ্য সরবরাহ করে, তাহলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী আজকে তাদের যে কষ্ট, সে কষ্ট থেকে নিষ্কৃতি পাবে। আমরা কি দেখেছি? করোনার কারণে 2.5 থেকে 3 কোটি মানুষ, বিভিন্ন পর্যবেক্ষণে বলছে যে 2.5 থেকে 3 কোটি মানুষ করোনার কারণে দরিদ্র তার সীমার নিচে চলে আসছে। তাহলে আজকে যদি আমরা আমাদের এই 2.5-3 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে আসে, সেখানে যদি আমরা আমাদের দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে করোনায় একদিকে মানুষের কর্মহীন করেছে, মানুষের চাকরি বাকরি হারিয়েছে, মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই তাদের সম্পদ হারিয়েছে, তারা ঋণগ্রস্ত হয়েছে, আবার অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। তাহলে আমাদেরকে দ্রব্যমূল্য কিন্তু নিয়ন্ত্রণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। দ্রব্যমূল্য সম্পর্কিত তথ্য সংগ্রহ, পর্যালোচনা ও ফিডব্যাক সংগ্রহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বিশেষ গবেষণা সেল করতে হবে। আমরা কি দেখি? আমরা দেখি দেশে তো এখন কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই। আবার আমরা দেখি যে সরকার বলছে আমাদের দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আমাদের কৃষকরা ভালো ফলন ফলাচ্ছে, আমরা সর্বদিকে দেখছি কোনো হরতাল নাই, কোনো রকম অরাজকতা নাই। তাহলে কী কারণে এখন প্রশ্ন করতে হয়? যেখানে হরতাল নাই, অরাজকতা নাই, আমাদের দেশে পণ্য ভালো উৎপাদন হচ্ছে, কৃষকরা ফসল ফলাচ্ছে, দেশে ভালো খাদ্য মজুদ রয়েছে, তাহলে আমাদের এই খাদ্য দাম কেন বাড়ছে? এখন কিন্তু এই প্রশ্ন কিন্তু জনমনে কিন্তু থাকছে। এই অস্বাভাবিক গতির পণ্য মূল্যকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা কি করতে পারি? আমরা হঠাৎ করে একটা খেলা দেখলাম, তেলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল। আমরা হঠাৎ করে 15 টাকা যখন ডিজেলের দাম বেড়ে গেল, সেখানে আরেকটি বড় অসুবিধা দেখতে পেলাম। সেখানে সরকার তার নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো, এই কারণের জন্য ডিজেলের মূল্য বেড়েছে। কিন্তু ডিজেলের মূল্য বাড়ার পাশাপাশি কী কারণের জন্য ডিজেলের যে দাম বাড়া হয়েছে তার থেকে 3 গুণ 4 গুণ বেশি করে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে, তার সদুত্তর কিন্তু আমরা কখনো কোথাও পাইনি। আমরা দেখেছি যখন এই ডিজেলের মূল্য বাড়ার পরে বাস মালিক বা বাস শ্রমিকদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষরা তারা আলাপ আলোচনা করে বাসের ভাড়া বৃদ্ধি করার প্রসঙ্গে, সেখানে আমরা সরকারের নেতা কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি, মন্ত্রীদেরকে দেখতে পেয়েছি, তারা এক একজন পরিবহন মালিকের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে। সেখানে জনগণের কোনো প্রতিনিধি ছিল না, যারা গণপরিবহন ব্যবহার করে তারা কেউ কিন্তু উপস্থিত ছিল না। কী কারণে, কত টাকা বাস ভাড়া, কত কিলোমিটারের মধ্যে, সে কারণে অত্যন্ত দুঃখজনক যে আজকে তেলের মূল্য বাড়ানোর জন্য সরকার যুক্তি দেখিয়েছে, কিন্তু আজকে গণপরিবহনে বাস ভাড়া বাড়ানোর জন্য কী যুক্তি সেটা কিন্তু আমরা দেখি না। এখানে আমি জানি না সরকার কি তার দুচোখ বন্ধ করে রেখেছে কিনা, নাকি পরিবহন মালিকদের কাছে সরকার আজকে জিম্মি হয়ে যাচ্ছে। আমাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নজরে এসেছে, এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। আজকে বাসে হাফ ভাড়া দেবার প্রবণতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন আছেন, বিরোধী দলের নেতা যিনি আছেন, সকলে কিন্তু আমরা জানি এটি একটা আমাদের প্রেসিডেন্ট ছিল, আমরা বাসের শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়া হতো। কিন্তু আমরা দেখি বাস মালিকরা এমন ঘোষণা দেয়, তাদের যে শারীরিক ভঙ্গি দেখতে পাই সেই ঘোষণার মধ্যে, তাতে যে হাফ ভাড়া নেওয়া থাক দূরের কথা, মনে হয় যে যদি সেই শিক্ষার্থী তার পুরা ভাড়া দিতে না পারে তাহলে তাকে ঘাট ধরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে। এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই আমরা বলতে চাই, পৃথিবীর অনেক বিষয় আমরা উৎপাদনের দিক থেকে প্রথম দিকে থাকলেও আমাদের এইসব গৌরব কিন্তু অর্থহীন। কারণ আমরা মাছ উৎপাদনে ভালো করছি, আমরা ধান উৎপাদনে ভালো করছি, ইলিশ উৎপাদনের প্রথম, কিন্তু আমাদের এইসব গৌরব কিন্তু অর্থহীন। কারণ এই যে ভালো করার ফলাফল কিন্তু আমরা জনগণকে দিতে পারি না। আমরা কিছুদিন আগে কী দেখেছি, সয়াবিন তেলের দাম 110 টাকা থেকে 115 টাকা, সেই সয়াবিন তেল 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। কী কারণে বিক্রি হচ্ছে সেটা জানি না, সরকার এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা বলতে পারবেন। আমাদের সাপ্লাই চেইনকে নিশ্চিত করতে হবে, নিরাপদ বাজারজাত আমাদেরকে করতে হবে। আমরা সড়ক পথে পরিবহনের চাঁদাবাজির কথা বলতে চাই। গণমাধ্যমের বন্ধুরা এখানে আছেন, তারা ক্যামেরায় ওত পেতে বসে থাকেন। সড়ক পথে চাঁদাবাজি করবার জন্য এক শ্রেণীর সড়ক মালিক, পরিবহন যারা এই যে কর্মচারী কর্মকর্তারা রয়েছেন, তারা সমিতির নামে সারা দেশের মধ্যে রাস্তাঘাটে তারা সড়কে চাঁদা আদায় করছে
এবং তার পাশাপাশি আমি বলতে চাই অত্যন্ত দুঃখের সাথে সেখানে কিন্তু পুলিশের কিছু অসাধু ব্যক্তিরাও কিন্তু রাস্তায় এরকম সড়কে সড়কে চাঁদা আদায় করবার জন্য কিন্তু এই পণ্য পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে চাই সড়কের চাঁদাবাজি আমাদেরকে বন্ধ করতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় যাতে করানো হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এসব কেন? আমাদের ব্যবসায়ীদের কি অতিলোভ, না দেশে সুশাসনের ঘাটতি রয়েছে? দেশের মানুষকে আরও অধিক গণতন্ত্রের দিকে নিতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, ভাতের অধিকার আরও বেশি করে নিশ্চিত করতে হবে। আমাদের কাছে কিন্তু এই ধরনের বড় বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করলাম, কিন্তু আজকে আমাদের সাথে এমন একজন নির্মোহ ব্যক্তি উপস্থিত রয়েছেন যিনি জনবন্ধু, যিনি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের সুযোগ্য ভ্রাতা, গোলাম মোহাম্মদ কাদের এমপি, সাবেক বাণিজ্য মন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। আমি এই পর্যায়ে আহ্বান করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপিকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবেন। দ্রব্যমূল্য আমাদের অর্থনীতির ভাষায় বা অর্থনীতির নিয়ম অনুযায়ী ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে। ডিম্যান্ডের চেয়ে যদি সাপ্লাই আমরা বেশি বাজারে দিয়ে ফেলি কোনো কারণে, তাহলে সেই মূল্যটা কমে যাবে। কমে গিয়ে যেটা হবে সেটা হবে আর্টিফিশিয়াল একটি দাম, যেটা কিছুদিন পরে যারা সাপ্লায়ার তারা লস করতে থাকবে এবং তারা সাপ্লাই কমিয়ে দেবে, ফলে ওই মূল্যটা স্থিতিশীল থাকবে না। কাজেই এটা হলো, এই কথাগুলি আমি বলছি মুক্ত বাজার অর্থনীতির প্রেক্ষাপটে। এটার জন্য প্রয়োজন হলো বাজারটাকে মুক্ত রাখতে হবে, মানে ডিম্যান্ড এবং সাপ্লাই আনইন্টারাপ্টেডভাবে আসতে হবে। টু মেনি সাপ্লায়ার্স হতে হবে, টু মেনি আপনার পারচেজার্স হতে হবে, তাহলে মুক্ত বাজার অর্থনীতি হলো। সেই কারণে সরকারের ভূমিকাটা কি? সরকারের ভূমিকা হলো এই জিনিসটিকে যাতে মুক্ত বাজার থাকে তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া। সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা দেখতে চাই সেটা হলো যেমন কাস্টমাররা, যেটা ক্রেতা, তারা যেমন কোনো কারণে বঞ্চিত না হন, আবার যারা সেলার ব্যবসায়ী তারাও যেন কোনো কারণে কোনো লস না করেন। কারণ এটা বুঝতে হবে যে যারা মার্কেটে সেল করতে আসছেন তারা কিন্তু একটা প্রফেশন এবং এটা একটা নোবেল প্রফেশন। মানুষকে জিনিসপত্র সাপ্লাই দিচ্ছেন তাদের দরকার মতো। এই প্রফেশনটাকে যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে মার্কেট কোনোদিন স্টেবল হবে না এবং মানুষের চাহিদার সময় সঠিকভাবে জিনিসপত্র পাবে না। আমাদের দেশে টিসিবির একটা রোল, এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। টিসিবিটাকে প্রথম যখন করা হয়েছিল তখন এই সরবরাহ, যে প্রোডাক্টটা কম হবে সেটাকে মার্কেট থেকে যাতে করে গভর্নমেন্টই সরবরাহ করতে পারে, বা বাজার যদি কেউ নিজের হাতে নিতে চায়, সিন্ডিকেশন করে ফেলে, তার জন্যই করা হয়েছিল যে এক্সেসটাকে সরকার সাপ্লাই করতে পারে কিনা, সেই জন্যই একসময় টিসিবি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা একটা জাইগেন্টিক ওয়ার্ক। আমাদের দেশের মতো দেশ এই ধরনের একটি বড় ধরনের সংস্থা, এটার সাকসেস রেট খুব ভালো ছিল না। এখন টিসিবিকে আপনারা যেভাবে দেখছেন সেটার আসল উদ্দেশ্য হলো সাবসিডি দেওয়া, মানে গরিব মানুষ যারা দোকানে যাবে না, রাস্তায় দাঁড়িয়ে থাকে, ফুটপাতের মানুষ, তাদেরকে কিছু কম দামে কিছু প্রোডাক্ট দিয়ে তাদেরকে একটা রিলিফ দেওয়া। এটা মার্কেট কন্ট্রোলের জন্য নয়। টিসিবি যদি অতিরিক্ত মাল সরবরাহ করে ফেলে বা ওই মালটা যদি বাজারে এফেক্ট এসে যায়, যে টিসিবি মাল সাপ্লাই করার পরে বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করে অনেক কমে গেল, তাহলে কিন্তু ব্যবসায়ীরা এখানে লস করবে। এবং ব্যবসায়ীরা লস করলে ব্যবসায়ী যে দেশ থেকে বিদেশ থেকে তারা খরচ করে যে প্রোডাক্টটা নিয়ে এসছে, তারা যদি লাভ না করতে পারে তাহলে তারা এই ব্যবসা থেকে ব্যাংকরাপ্ট হয়ে যাবে অথবা এই ব্যবসাটাকে তারা ছেড়ে দেবে। আর কিছু কিছু জিনিস আছে যেটা সেটা সরকার ছাড়া সম্ভব হয় না। যেমন আমরা যখন কোনো কিছু উৎপন্ন করি একটা জায়গায়, সেখান থেকে শিফট করতে গেলে আরেক জায়গায় নিয়ে আসতে গেলে পথে ঘাটে চাঁদাবাজি, এটাকে সরকারকে হস্তক্ষেপ করতেই হবে। এবং সেখানে আমরা অনেক সময় সরকার এবং বিজনেস, যেগুলো এফবিসিসিআই বা এই ধরনের সংগঠন, তাদের সাহায্য নেওয়ার চেষ্টা করি। অনেক সময় আমরা যারা এইসব পরিবহনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে যোগাযোগ করতাম এবং অনেক সময় যেটা উনি বলেছেন বিআরটিসি বা ইত্যাদি সরকারি পরিবহন ব্যবস্থা দিয়েও আমরা পরিবহনের জন্য চেষ্টা করছি। আমরা লাস্ট যেটা করতে চেষ্টা করেছিলাম সেটা হলো যে মার্কেটে কৃষি প্রোডাক্ট যেগুলো অতিরিক্ত প্রোডাকশন হয়, যেগুলোকে বা ওরা সঠিক সময় নিতে পারে না বা একসঙ্গেই অনেক বেশি নিয়ে চলে যায়, তার জন্য প্রত্যেকটা একটা সেন্ট্রালাইজ কোনো জায়গায়, গ্রামে বা উপজেলায় বা জেলায় আমরা কোল্ড স্টোরেজ করে এগুলোকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদের
এক্সেস পণ্যগুলোকে ধরে রাখা, যখন মার্কেটে চাহিদা অনুযায়ী সরবরাহ, চাহিদার চেয়ে বেশি সরবরাহ যাতে না হয় তার জন্য স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করার, এটাও সরকারকে করতে হবে। মার্কেটকে ব্যালেন্স করতে গেলে সরকারকে এই ধরনের অনেক সময় কাজ করতে হয়। আর একটি বিষয় হলো যে আমাদের দেশে বিভিন্ন স্থানে এখন নির্বাচন হচ্ছে, এই সরকারকে যদি সত্যিকার অর্থে কার্যকর হতে হয় তাহলে নির্বাচন ব্যবস্থাগুলির মাধ্যমে সত্যিকার অর্থে একটা জনকল্যাণমুখী মানুষের দ্বারা যাতে দেশের বিভিন্ন কাজকর্ম চলে সেটার দিকে দৃষ্টি দিতে হবে। সেই জন্য জনগণের কাছে জবাবদিহিতার একটা বড় জায়গা হলো নির্বাচন। এই নির্বাচনগুলি যাতে সঠিকভাবে হয় তার জন্য সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলিতে যেভাবে দেখছি সেটা কিন্তু সঠিক নির্বাচন হচ্ছে না। জবাবদিহিতামূলক যদি কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে না পারি তাহলে যে কোনো উদ্যোগী জনকল্যাণমুখী হবে না। যারা থাকবেন তারা জনগণের প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি না হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন না। সেই কারণে আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের এখন থেকেই ঠিক করতে হবে যাতে আগামী সংসদ নির্বাচনের আগেই নির্বাচন ব্যবস্থা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের উপর যেন মানুষের আস্থা আসে। তো সেই অবস্থা থেকে আমরা মুক্তি চাই এবং আমরা মনে করি যে আমরা এটার থেকে বেরিয়ে আসব এবং দেশ ও জনগণ তাদের পছন্দ মতো প্রশাসন পাবে, সরকার পাবে এবং তাহলেই এই দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি এবং যখন তখন বাড়া কমা এটার অনেকটা নিয়ন্ত্রিত হবে, চাঁদাবাজি রাস্তায় নিয়ন্ত্রিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সত্যিকার অর্থে মুক্তবাজার অর্থনীতির সুফল দেশবাসী ভোগ করতে পারবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফলাফলে চলে আসছি। ফলাফলে আমরা হ্যাঁ না ভোট নিব। আজকে যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবটি হচ্ছে গিয়ে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়ে গিয়েছি। এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। হাজার যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে এই প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ দেশে বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।